আসসালামু আলাইকুম। আমি ডাক্তার সৈয়দ নাহিয়ান মাহমুদ। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের এই ছোট সংক্ষিপ্ত আলোচনায়। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে গিয়ে কেরোসিন অয়েল। তো কেরোসিন অয়েল এটা হচ্ছে গিয়ে আমাদের ডিপার্টমেন্টে একটা স্যাম্পল রাখা আছে একটা ট্রান্সপারেন্ট গ্লাস বোতলের মধ্যে। বোতলের মুখে একটা স্টপার রাখা আছে, যেটার রং হচ্ছে গিয়ে ব্লু কালার করা। ঠিক আছে? তো আচ্ছা, এখন এই কেরোসিন অয়েল হচ্ছে গিয়ে আমাদের সবার কাছেই হচ্ছে গিয়ে ছোটবেলা থেকেই খুব কমনলি সবাই কম বেশি কেরোসিন অয়েল দেখে আসছি। ঠিক আছে? তো এই কেরোসিন অয়েলের রং অ্যাকচুয়ালি কিন্তু কালারলেস। ঠিক আছে? তো এই কেরোসিন অয়েলটা মূলত কালারলেস, কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে এটাকে ব্লু কালার করা হয়েছে, এটার মধ্যে কালারিং এজেন্ট অ্যাড করে দিয়ে, ডিউ টু হচ্ছে গিয়ে বাঙালি মানুষের হচ্ছে গিয়ে স্বভাব চরিত্র ভালো না। ঠিক আছে? তো কেরোসিনের সাথে অন্যান্য চিপ অয়েল বা পানি মিশাইতে পারে বাঙালি, এই ভেজালটুকু যাতে না করতে পারে এই জন্য বাংলাদেশের কেরোসিনের রং হচ্ছে গিয়ে ব্লু কালার্ড, টু প্রিভেন্ট অ্যাডাল্টারেশন বা ভেজাল। ঠিক আছে? আচ্ছা, তো কেরোসিন অয়েল যেটা, সেই কেরোসিন অয়েলটাকে আমরা যদি জানতে চাই তার সোর্সটা প্রথমে জানি। সোর্সটা কি? দ্য সোর্স অফ কেরোসিন অয়েল ইজ রক অয়েল অর ক্রুড অয়েল। তাহলে রক অয়েল বা ক্রুড অয়েলটা কি? ওই যে সৌদি আরবের তেলের কূপের নিচ থেকে যে অপরিশোধিত তেল, যেটা কাঁচা তেল, যেটা যেটা হচ্ছে গিয়ে আদার মিনারেলস যুক্ত যে তেল, সেইটাকে আমরা বলতেছি হচ্ছে গিয়ে রক অয়েল বা ক্রুড অয়েল, যেটা কিনা আন্ডারগ্রাউন্ডে মাটির নিচ থেকে হচ্ছে গিয়ে উঠে আসে। ঠিক আছে? যেহেতু এটার মধ্যে অন্যান্য আরো অ্যাডেড সাবস্টেন্স যুক্ত থাকে, তখন এই যে রক অয়েল বা ক্রুড অয়েলটাকে হচ্ছে গিয়ে আমরা যদি রিফাইন করার পরে হচ্ছে গিয়ে কেরোসিন পাই। এছাড়াও আরো অন্যান্য পেট্রোলিয়াম প্রোডাক্টস পাই। পেট্রোলিয়াম প্রোডাক্টসের মধ্যে আছে ডিজেল, অকটেন, পেট্রোল, এইসব জিনিস। ঠিক আছে? এই সবগুলোর সোর্সই হচ্ছে গিয়ে ক্রুড অয়েল বা রক অয়েল। আচ্ছা, এখন হচ্ছে গিয়ে ক্রুড অয়েল বা রক অয়েল থেকে আমরা কেরোসিন কিভাবে পাই এটা জিজ্ঞেস করা হয়। কেরোসিন হচ্ছে গিয়ে ক্রুড অয়েল বা রক অয়েলকে ফ্র্যাকশনাল হিট ডিস্টিলেশন এই যে একটা প্রসেস, এই প্রসেসের মাধ্যমে হচ্ছে গিয়ে রক অয়েল বা ক্রুড অয়েল থেকে কেরোসিন কালেকশন করা হয়। ফ্র্যাকশনাল হিট ডিস্টিলেশন শব্দটা জাস্ট জানলেই হবে। ফ্র্যাকশনাল হিট ডিস্টিলেশন কিভাবে করে এটা হচ্ছে গিয়ে তোমাদের জানার দরকার নাই। এটা হচ্ছে গিয়ে যারা পেট্রোলিয়াম ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়তেছে তারা এটা নিয়ে বিস্তারিত জানবে, এটা ওদের দরকার। ঠিক আছে? আচ্ছা, তো নেক্সট যেটা, এই যে কেরোসিনটা, এই কেরোসিনের হচ্ছে গিয়ে কিছু হাউস হোল্ড ইউজ আছে। ঠিক আছে? বা কিছু কমন ইউজেস আছে। দেখি আমরা সেই কমন ইউজেসগুলো কি। নাম্বার ওয়ান, এটা হচ্ছে গিয়ে ফুয়েল হিসাবে ইউজ হয় টু ইগনাইট ফায়ার। ঠিক আছে? এটা হচ্ছে গিয়ে গৃহস্থালী যে গ্রামে গঞ্জে চুলার আগুন লাগাইতে গেলেও দেখা যায় যে অনেকে কেরোসিন ইউজ করে কাঠের চুলায়। এছাড়াও হচ্ছে গিয়ে কুপি বাতির ক্ষেত্রে ইউজ হয়। রং করার জন্য হচ্ছে গিয়ে যে পেইন্ট থিনার, সেই পেইন্ট থিনারের মধ্যেও হচ্ছে গিয়ে কেরোসিন ইউজ হয়। এছাড়াও ফার্নিচার যে বার্নিশ করে, এই ফার্নিচার বার্নিশ বা ফার্নিচার পলিশের ক্ষেত্রেও হচ্ছে গিয়ে এই কেরোসিনটা ইউজ হয়। ঠিক আছে? আচ্ছা, এখন কথা হচ্ছে গিয়ে যে এই কেরোসিনটা যেহেতু এসব হাউসহোল্ড অ্যাক্টিভিটিসের মধ্যে খুব কমনলি ইউজ হচ্ছে, সুতরাং এটা ঘরের বাড়ির মধ্যেই থাকে। ঠিক আছে? তো ঘরের বাড়ির মধ্যেই থাকার কারণে যেটা হয় যে যেহেতু এটার একটা একটা কালার আছে। ঠিক আছে? অ্যাট্রাকটিভ লিকুইডের একটা অ্যাট্রাকটিভ কালারের কারণে সাধারণত দেখা যায় যে টডলার্স অ্যান্ড ক্রলিং বেবি, যারা টডলার্স, টডলার্স হচ্ছে গিয়ে 1 থেকে হচ্ছে গিয়ে 3 বছর বয়সী বাচ্চাদেরকে বলা হয় হচ্ছে গিয়ে টডলার্স, আর ক্রলিং বেবি বলা হয় হচ্ছে গিয়ে 7 মাস থেকে 14 মাস বয়সী বাচ্চাদেরকে বলা হয় হচ্ছে ক্রলিং বেবি। তো এই টডলার্স বা ক্রলিং বেবি যারা, এরা দেখা যায় যে কি
সাধারণত এটার প্রতি একটু ফ্যাসিনেটেড হয় এবং এই বয়সে হচ্ছে গিয়ে বাচ্চাদের একটা টেন্ডেন্সি থাকে সব কিছু মুখে দিয়ে দেওয়ার, ঠিক আছে। তো এরা হচ্ছে গিয়ে দেখা যায় যে কেরোসিনটা ঘরের মধ্যে হয়তো আনসিফ ওয়েতে রাখা আছে এবং সে হচ্ছে গিয়ে কেরোসিনটা খেয়ে ফেললো গিয়ে, ঠিক আছে। এভাবেই সাধারণত অ্যাক্সিডেন্টাল পয়জনিংই হয়ে থাকে। তাইলে মূলত মুড অফ পয়জনিং ইন কেস অফ কেরোসিন অয়েল ইজ মেইনলি অ্যাক্সিডেন্টাল, ঠিক আছে। কাদের ক্ষেত্রে হয়, কোন এজ গ্রুপে হয়? ইন কেস অফ টডলার্স অ্যান্ড ক্রলিং বেবিজ। এই কথাটা আমাদেরকে জানতে হবে, ঠিক আছে। আচ্ছা, এখন এই টডলার্স বা ক্রলিং বেবি কেন এরা এইটার প্রতি ইন্টারেস্টেড হয়? ডিউ টু ইটস কালার, ঠিক আছে। আচ্ছা, এই কথাটুকু জানার পরে নেক্সট আমাদেরকে জিজ্ঞেস করা হবে তাইলে আমরা কিভাবে বাচ্চাদেরকে এই অ্যাক্সিডেন্টাল কেরোসিন অয়েল পয়জনিং থেকে রক্ষা করব, ঠিক আছে। এটা হচ্ছে গিয়ে আনসার হচ্ছে দুইটা। এক নম্বর কথা হচ্ছে গিয়ে এই যে কেরোসিন অয়েলকে বাচ্চাদের হাতের নাগালের আউট অফ রিচ রাখতে হবে, ঠিক আছে। সো নাম্বার ওয়ান, ইট শুড বি স্টোরড আউট অফ রিচ অফ দ্য চিলড্রেন, অ্যান্ড নাম্বার টু হচ্ছে গিয়ে ইট শুড বি প্রপারলি সিলড অ্যান্ড লেবেলড, ঠিক আছে। আচ্ছা, নেক্সট হচ্ছে গিয়ে ফেটাল ডোজ। এটার কেরোসিন অয়েলের ফেটাল ডোজ হচ্ছে গিয়ে 30 to 100 ml এবং ফেটাল পিরিয়ড হচ্ছে গিয়ে অ্যাবাউট অ্যান আওয়ার, ঠিক আছে। এরপরে আমাদেরকে যেটা করতে হবে যে এই কেরোসিন অয়েলের কিছু ইম্পর্টেন্ট ফিচার্স জানতে হবে। আগেই বলছিলাম এক নম্বর প্রপার্টি যেটা, এটা হচ্ছে গিয়ে কালারলেস। এটা হচ্ছে গিয়ে কোনো কালার থাকে না, যদিও বাংলাদেশে ব্লু কালার করা হয়। এটার স্পেসিফিক গ্রেভিটি 0.78 থেকে হচ্ছে 0.82 এর মধ্যে থাকে। এটার ভিসকোসিটি অত্যন্ত কম, অর্থাৎ এটা খুব পাতলা। এটার সারফেস টেনশন হচ্ছে গিয়ে খুব লো, অর্থাৎ কোনো একটা জিনিসের সারফেস টেনশন খুব কম। এই জিনিসটা দিয়ে কি বোঝায়? এই জিনিসটা দিয়ে বোঝায় যে ওই জিনিসটার স্প্রেড করার বা ছড়িয়ে যাওয়ার হচ্ছে গিয়ে এবিলিটি হচ্ছে গিয়ে বেশি, বা ছড়িয়ে যাওয়ার টেন্ডেন্সি অর্থাৎ ভলাটাইলিটি হচ্ছে তার বেশি। যার সারফেস টেনশন কম তার ভলাটাইলিটি হচ্ছে গিয়ে বেশি। যেমন একটা আতরের গন্ধ, এটা ছড়িয়ে যেতে চায়, তুমি বলতে পারো আতরের সারফেস টেনশন হচ্ছে গিয়ে কম, ঠিক আছে। আচ্ছা, তাইলে এটার সারফেস টেনশন কম, ভিসকোসিটি কম, যার কারণে এটা সহজে ছড়িয়ে যায়। এছাড়াও এটার স্পেসিফিক গ্রেভিটি কম, ঠিক আছে। ওকে, ইট ইজ obtained from the fractional distillation of petroleum between 150 and 275 ডিগ্রি সেলসিয়াস। ওকে, এটা আমরা একটু আগেও বলে আসছি, ঠিক আছে। আচ্ছা, এটা হচ্ছে গিয়ে পেট্রোলিয়াম, একটা তেল জাতীয় জিনিস। এটা হচ্ছে গিয়ে তেলের সাথে তেল মিক্স করা যায়, বাট ইট ইজ ইমিসিবল ইন ওয়াটার, মানে এটাকে পানির সাথে মিক্স করা যায় না, ঠিক আছে। আচ্ছা, এবং এটা যেহেতু একটা অয়েলি সাবস্টেন্স, এটা হচ্ছে গিয়ে ইট ডিজলভস ফ্যাট অ্যান্ড এটা হচ্ছে গিয়ে লাস্ট অফ অল যে প্রপার্টি যেটা এখানে লিস্ট করা হয়েছে সেটা হচ্ছে গিয়ে এটা সিএনএস ডিপ্রেসেন্ট হিসাবে কাজ করে, ঠিক আছে। এখন দেখি যে এই কেরোসিন অয়েলটা মূলত হচ্ছে গিয়ে কি কি সাইন সিমটম প্রডিউস করে বা কি কি ইনজুরি প্রডিউস করে সেইটা একটু আমরা দেখার চেষ্টা করি। এক নাম্বার সাইন সিমটমের মধ্যে প্রথমত হচ্ছে গিয়ে যেটা থাকবে যে কেউ যদি কেরোসিন অয়েলটা খেয়ে ফেলে সেক্ষেত্রে তার হচ্ছে গিয়ে নাকে মুখে গায়ের মধ্যে কেরোসিনের একটা গন্ধ থাকবে, ঠিক আছে। এবং এটা একটা লোকালি ইরিটেশন করবে ইন দ্য থ্রোট, মাউথ অ্যান্ড গ্যাস্ট্রিক মিউকোসা, যার কারণে বার্নিং পেইন ইন দ্য থ্রোট থাকবে, ঠিক আছে। এই ইরিটেশনের কারণে প্রচণ্ড হচ্ছে গিয়ে কাশি শুরু হবে, ঠিক আছে। এই প্রচণ্ড কাশির একটা উদ্রেক হবে এবং হচ্ছে গিয়ে তার ইন্টেন্স থার্স্ট, প্রচণ্ড পানি খাওয়ার একটা তাড়না তৈরি হবে। বাট অন দ্য আদার হ্যান্ড তার থাকবে নাউসিয়া এবং ভমিটিং থাকবে, ঠিক আছে। এবং যেহেতু এই কেরোসিন অয়েলটা স্টমাকে গিয়ে ইরিটেশন করতেছে, অ্যাবডোমিনাল যে লুমেনটা আছে অর্থাৎ ইন্টেস্টাইন,
স্টমাক, এখানের মধ্যে ইরিটেশনের ফলে তার অ্যাবডোমিনাল কোলিকি পেইন হবে এবং ডায়রিয়া হবে। আর কি হবে, মেইনলি যে ঘটনাটা ঘটে যে কেরোসিন অয়েল তার লাংসের মধ্যে ছড়িয়ে যায়। ঠিক আছে, কারণ কি, ওই যে আমরা কতগুলা পয়েন্ট বলছিলাম উপরে, আমরা একটু দেখে আসি যে লো স্পেসিফিক গ্রেভিটি, লো ভিসকোসিটি, লো সারফেস টেনশন অ্যান্ড হাই ভলাটাইলিটি, চারটা কথা। ঠিক আছে, কি কি চারটা কথা? তিনটা জিনিস কম, একটা জিনিস বেশি। কি কি কম? স্পেসিফিক গ্রেভিটি কম, ভিসকোসিটি কম, আর হচ্ছে গিয়ে সারফেস টেনশন কম, এবং হচ্ছে গিয়ে তার ভলাটাইলিটি বেশি। এই কারণে হচ্ছে গিয়ে এটার লাংসের যে সারফেস এরিয়া, সেই লাংসের সারফেস এরিয়ার মধ্যে ছড়িয়ে যাওয়ার একটা বিশাল প্রবণতা থাকে। ঠিক আছে, এবং সে লাংসের যে এলভিওলাইগুলো আছে বা আদার এয়ারওয়েগুলো আছে, সেই এয়ারওয়েগুলোর মধ্যে কি করে, নেক্রোসিস ঘটায়, নেক্রোটাইজিং ইনফ্লামেশন ঘটায়। ঠিক আছে, এবং টিস্যুটা পার্মানেন্টলি ড্যামেজ করে দেয়। আচ্ছা, তাইলে রেসপিরেটরি তোমার ডিস্ট্রেস দেখা দেয়, রেসপিরেটরি প্যাটার্ন উইল বি শ্যালো, ডিসনিয়া থাকবে অর্থাৎ শ্বাসকষ্ট থাকবে, এবং টেকিপনিয়া থাকবে, ঘন ঘন শ্বাস নিবে। ঠিক আছে, আচ্ছা, যেহেতু শ্বাস প্রশ্বাসে সমস্যা হচ্ছে সেহেতু সায়ানোসিস থাকবে, এবং হচ্ছে গিয়ে বুকের মধ্যে একটা চেস্ট টাইটনেস বা পেইন ফিল করবে, এবং লাংসের মধ্যে তিনটা জিনিস পাওয়া যাবে। কি কি তিনটা জিনিস? 1 নাম্বার ব্রঙ্কোনিউমোনিয়া, 2 নাম্বার কেমিক্যাল নিউমোনাইটিস। যেহেতু এখানে নিউমোনিয়াটা হচ্ছে ডিউ টু কেমিক্যাল সাবস্টেন্স, দ্যাট ইজ কেরোসিন অয়েল, এই জন্য এটাকে আমরা বলতেছি কেমিক্যাল নিউমোনাইটিস। আর কি হবে, যে কোনো জায়গায় যদি ইনজুরি হয় ওই জায়গাটা ফুলে যায়, তাইলে তোমার নাকেও যদি একটা ঘুষি মারি, নাকটা প্রথমে কী হবে, ফুলে যাবে, তাই তো। তো যেহেতু লাংসের মধ্যে কেরোসিন অয়েল দিয়ে ইনজুরি হচ্ছে, লাংসটাও ফুলে যাবে, অর্থাৎ পালমোনারি ইডিমা হবে। ঠিক আছে, এছাড়া আর কি কি আছে? আরও আছে হচ্ছে সিএনএস ডিপ্রেশন হবে। সেন্ট্রাল নার্ভাস সিস্টেম যেহেতু ডিপ্রেস হয়ে যাচ্ছে, সেহেতু এখানে কি হবে, ডিজিনেস, গিডিনেস, এইসব জিনিস দেখা দিবে। ঠিক আছে, তারপর হচ্ছে গিয়ে ড্রাউজিনেস, টুপুর, কোমা, ইভেন ডেথ পর্যন্ত হইতে পারে। মাঝখানের যে বক্সটা আছে এটা স্পষ্ট করে বোঝা যাচ্ছে না, এটা আমি বলে দিচ্ছি। পিপিল, যেটা চোখের পিপিলটা ইনিশিয়ালি এটা কন্ট্রাক্টেড থাকবে, বাট গ্র্যাজুয়ালি হচ্ছে গিয়ে এটা হচ্ছে গিয়ে আবার ডাইলেট হইতে থাকবে। ঠিক আছে, আচ্ছা, এখন দেখি লাং কমপ্লিকেশন। তাইলে হোয়াট আর দ্য লাং কমপ্লিকেশন অফ কেরোসিন অয়েল পয়জনিং? এটা হচ্ছে কান্তা ম্যাডাম এবং হচ্ছে গিয়ে মিনার স্যারের অত্যন্ত 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 প্রিয় কোয়েশ্চেন। এই তিনটা পয়েন্ট জাস্ট বললেই হবে। কি কি তিনটা ঘটনা ঘটে? ব্রঙ্কোনিউমোনিয়া একটা, 2 নম্বর হচ্ছে কেমিক্যাল নিউমোনাইটিস, 3 নম্বর হচ্ছে পালমোনারি ইডিমা। এই তিনটা কথা বললেই মোর দেন ইনাফ। ঠিক আছে, আচ্ছা, এখন আমরা দেখি প্যাথোফিজিওলজি যেটা, ওইটা আমরা অলরেডি বলে ফেলছি যে প্যাথোফিজিওলজি অফ কেমিক্যাল নিউমোনাইটিস। প্যাথোফিজিওলজি অফ কেমিক্যাল নিউমোনাইটিস হচ্ছে গিয়ে ওইটাই যে তার ভিসকোসিটি, ভলাটাইলিটি, সারফেস টেনশন কম, এবং হচ্ছে গিয়ে তার ওই ভিসকোসিটি, সারফেস টেনশন কম, তারপর হচ্ছে গিয়ে তার হাই ভলাটাইলিটি, এই সমস্ত কারণে হচ্ছে গিয়ে এটা সহজে লাং সার্ফেসের মধ্যে ছড়িয়ে যায়, এবং সেখানে হচ্ছে গিয়ে নেক্রোটাইজিং একটা নিউমোনিয়া প্রডিউস করে লাং টিস্যুকে পার্মানেন্টলি ড্যামেজ করে দেয়। এই জন্য হচ্ছে গিয়ে এটা হচ্ছে গিয়ে মানে এভাবেই কাজ করে আর কি। ঠিক আছে, আচ্ছা, এই হচ্ছে ঘটনা। আর নেক্সট তোমাকে আরেকটা কোয়েশ্চেন করবে এখান থেকে যে কতটুক অ্যামাউন্ট দিয়ে, মিনিমাম কতটুক অ্যামাউন্ট দিয়ে অ্যাসপিরেশন নিউমোনাইটিস হইতে পারে। এটা হচ্ছে গিয়ে 0.2 ml, অর্থাৎ 1 ml এর 5 ভাগের 1 ভাগ অংশ যদি তোমার লাংসের মধ্যে অ্যাসপিরেশন হয়, তাইলেই তোমার কি হয়ে যাবে, কেমিক্যাল নিউমোনাইটিস হয়ে যাবে। ঠিক আছে, আর উপরে যে তুমি একটু আগে স্লাইডে দেখে আসছো যে 30 to 100 ml যে ফ্যাটাল ডোজ, ওটা হচ্ছে গিয়ে খেয়ে ফেললে। ঠিক আছে, এই জিনিসটা একটু জানতে হবে, ওইটা খাওয়ার ক্ষেত্রে ফ্যাটাল ডোজ, আর এই ডোজটা হচ্ছে গিয়ে ডোজ রিকোয়ার্ড ফর কেমিক্যাল নিউমোনাইটিস। ঠিক আছে,
আচ্ছা, একটা বাচ্চা, তাইলে আমরা জানলাম যে এটা মূলত একটা অ্যাক্সিডেন্টাল পয়জন, এটার ভিকটিম কারা? বাচ্চারা। এখন একটা বাচ্চা যে কেরোসিনল পয়জনিং এ ভুগতেছে, তুমি বুঝবে কিভাবে বা তার মা বুঝবে কিভাবে? নাম্বার ওয়ান, তার হচ্ছে গিয়ে দূরে থেকে যদি তুমি তাকে দেখো, দেয়ার উইল বি ইন্টেন্স ক্রাইং অ্যান্ড কফিং বা ভায়োলেন্ট ক্রাইং অ্যান্ড কফিং। আর কাছে যদি আসো তুমি সরাসরি কেরোসিনের গন্ধ পাবা। এই দুইটা হচ্ছে গিয়ে এখানকার কথা, যে এই দুইটা ওয়েতে আমরা হচ্ছে গিয়ে কেরোসিন অয়েল পয়জনিং ডিটেক্ট করতে পারি, ঠিক আছে? বা একজন মাদার এইভাবে কেরোসিন অয়েল পয়জনিং হচ্ছে গিয়ে ডিটেক্ট করতে পারে, ঠিক আছে? আচ্ছা, এখন দেখি আমরা যে কেরোসিন অয়েল পয়জনিং এর ক্ষেত্রে আমরা হচ্ছে গিয়ে কিভাবে ট্রিটমেন্ট দিব, ঠিক আছে? আচ্ছা, তো কেরোসিন অয়েল পয়জনিং এর ক্ষেত্রে মোস্ট ডেঞ্জারাস পার্ট অফ ইট ইজ অবভিয়াসলি কেমিক্যাল নিউমোনাইটিস, ঠিক আছে? আচ্ছা, এই জিনিসটা মাথায় রাখতে হবে বিফোর উই টক অ্যাবাউট দ্য ট্রিটমেন্ট। আচ্ছা, দেখি কি ঘটনা। নাম্বার ওয়ান, রিমুভাল অফ দ্য কন্টামিনেটেড ক্লোথিং। ওকে, সরাইলাম। দ্য পেশেন্ট মাস্ট বি রিমুভড টু ওপেন এয়ার, নিয়ে আসলাম ওপেন এয়ারে, যাতে তার ব্রিদিংটা হয়, সহজ হয়। ওকে, নিয়ে আসলাম। কারণ কি? কারণ হচ্ছে গিয়ে যে রুমের মধ্যে, যদি একটা ক্লোজ রুমের মধ্যে যদি কেউ করে কেরোসিন পয়জনিং আক্রান্ত হয়, ওই ক্লোজ রুমের এয়ারের মধ্যে কিন্তু কেরোসিন ছড়ায় যায়, বিকজ ইট ইজ হাইলি ভলাটাইল। এই কারণে হচ্ছে গিয়ে তাকে হচ্ছে গিয়ে কি করলাম, ওই রুম থেকে ওপেন এয়ারে নিয়ে আসলাম, ঠিক আছে? তার বডির স্কিনকে সোপ ওয়াটার দিয়ে আমরা ওয়াশ করলাম। এরপরে হচ্ছে গিয়ে অক্সিজেন ইনহেলেশন মাস্ট। কারণ কি? কারণ হচ্ছে গিয়ে এখানে মেজর রিস্কটাই হচ্ছে গিয়ে তোমার লাং রিস্ক, যে কেউ কেরোসিন খাইলে সাম অ্যামাউন্ট হইলেও সেটা কি হবে, লাংস পর্যন্ত গিয়ে পৌঁছাবে এবং কেমিক্যাল নিউমোনাইটিস করবে। এই জন্য আমরা অক্সিজেন ইনহেলেশন অবশ্যই দিয়ে দিব, ঠিক আছে? এবং সাথে কি দেব, কি ধরনের অক্সিজেন দেব? এটা হচ্ছে গিয়ে হাইপারব্যারিক, অর্থাৎ হাই প্রেশার অক্সিজেন থেরাপি দিব, ঠিক আছে? যে 1 লিটার 2 লিটার অক্সিজেন দিলে হবে না, তাকে হচ্ছে গিয়ে 15-20 লিটার, অর্থাৎ খুব বেশি হাই ফ্লোওয়ালা অক্সিজেন দেওয়া লাগবে, ঠিক আছে? এটা বলতে হবে যে হাইপারব্যারিক অক্সিজেন থেরাপি। আর এখানে আরেকটা কথা আছে যে বলা হচ্ছে যে এই জিনিসটাকেই আধুনিকভাবে বলা হচ্ছে গিয়ে সিপ্যাপ, মানে হচ্ছে গিয়ে কন্টিনিউয়াস পজিটিভ এয়ারওয়ে প্রেশার, ঠিক আছে? তুমি এই সিপ্যাপও বলতে পারো বা কন্টিনিউয়াস এয়ারওয়ে প্রেশারও বলতে পারো, অথবা তুমি হাইপারব্যারিক অক্সিজেন থেরাপি এটাও বলতে পারো, সমস্যা নেই। তারপরে তাকে হচ্ছে গিয়ে ইন্টারভেনাস রুটে হচ্ছে গ্লুকোজ দেওয়া লাগবে, কার্বোহাইড্রেট দেওয়া লাগবে, ভিটামিন বি কমপ্লেক্স ইনজেক্টেবল দেওয়া লাগবে। ভিটামিন বি কমপ্লেক্স কেন ইনজেক্টেবল দিব? কারণ হচ্ছে গিয়ে এখানে হচ্ছে গিয়ে কেরোসিনের কারণে তার লিভার ডিজেনারেশনের একটা রিস্ক থেকে যায়। টু প্রিভেন্ট লিভার ডিজেনারেশন আমরা ভিটামিন বি কমপ্লেক্স দিব। অ্যান্টিবায়োটিক দিব টু প্রিভেন্ট ফার্দার ব্যাকটেরিয়াল ইনফেকশন। এরপরে আমরা কর্টিকোস্টেরয়েড ইনজেকশন দিব। কর্টিকোস্টেরয়েড কি? কর্টিকোস্টেরয়েড হচ্ছে গিয়ে একটা ড্রাগ যেটা কিনা ইনফ্লামেশনকে রিডিউস করে নিয়ে আসবে। এখানে তো ইরিটেশন করতেছে, এয়ারওয়ে বলো আর গ্যাস্ট্রিক মিউকোসা বলো, দুইটা ক্ষেত্রে কি করতেছে, কেরোসিন অয়েল হচ্ছে গিয়ে ইনফ্লামেশন করতেছে। এই ইনফ্লামেশনটা রিডিউস করার জন্য কি করব আমরা, যে কর্টিকোস্টেরয়েড দিব, ঠিক আছে? আচ্ছা, পার্গেটিভ দিতে পারি ডায়রিয়া হওয়ার জন্য, ঠিক আছে? ওকে, ফাইন। 250 ml লিকুইড প্যারাফিন আমরা খাওয়াই দিতে পারি। তাইলে কি হবে, ওই যে তোমার স্টমাক থেকে যে কেরোসিন অয়েলের অ্যাবজর্পশন সেটা কিন্তু হ্যাম্পার হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা, আর কি করা যাবে এখানে, কি করা যাবে বা যাবে না? কেরোসিন অয়েল পয়জনিং এর ক্ষেত্রে কখনোই আমরা সাধারণত কি করব না, যে স্টমাক ওয়াশ দিব না, বা এমএসিস বা এমেটিক্স কোনো ওষুধ দিব না, যেটা দিলে বমি হয় এই ধরনের ওষুধ আমরা রুগীকে দিব না। কারণ বমি করতে গেলে দেখা যাবে ওই যে বমির সময় কেরোসিন অয়েল বের হয়ে আসবে এবং ওইটা লাংসের মধ্যে স্পিরেট হয়ে যেতে পারে এবং কেমিক্যাল নিউমোনাইটিস হয়ে যেতে পারে। এই কারণে আমরা এমেটিক্স দিব না, বমি হওয়ার ওষুধ দিব না,
বুঝা গেছে? কারণ সামান্য ওই যে 0.2 ml হইলেই তো হয়ে যায় কেমিক্যাল নিউমোনাইটিস, ঠিক আছে? তখন জিনিসটা আরো খারাপ হয়ে যায়। আচ্ছা, তাইলে আমরা স্টমাক ওয়াশ এখানে দিই না কেন? ওই একই কারণে। স্টমাক ওয়াশ দিতে গেলেও এখানে কি হবে, কেমিক্যাল নিউমোনাইটিসের একটা বিশাল রিস্ক, মানে বাই এসপিরেশন নিউমোনিয়া, কেমিক্যাল নিউমোনাইটিস বাই এসপিরেশন নিউমোনিয়ার একটা বিশাল রিস্ক থেকে যায়। এই কারণে হচ্ছে গিয়ে আমরা এখানে স্টমাক ওয়াশও সাধারণত দেওয়া হয় না। তবে তোমাকে জিজ্ঞেস করতে পারে, ইজ দেয়ার এনি স্পেশালাইজড ওয়ে অফ গিভিং stomach wash to kerosene poisoning patient? হ্যাঁ, দেয়ার ইজ এ স্পেশাল ওয়ে, একটা আছে। ওইটা হচ্ছে কি, তুমি যদি ভালো পারো তখন তোমাকে হচ্ছে ভাইবা বোর্ডে জিজ্ঞেস করবে যে কি স্পেশাল ওয়ে আছে। স্পেশাল ওয়েটা হচ্ছে গিয়ে যে এন্ডোট্রাকিয়াল ইনটিউবেট করে, ট্রাকিয়ার ভিতরে যদি ইনটিউবেট করে ওখানের মধ্যে একটা বেলুন ইনফ্লেট করে দিয়ে যদি তোমার এয়ারওয়েটাকে সিল করে দিয়ে স্টমাক ওয়াশ দেওয়া যায়, তখন চাইলে দেয়া যেতে পারে, বাট ইট ইজ এ এক্সেপশনাল মেথড। এইটা রেগুলারলি করা হয় না, ঠিক আছে? আচ্ছা, দেন আমরা একটু দেখি যে একটা কেরোসিন অয়েল পয়জনিং এর ক্ষেত্রে আমরা কি কি পোস্টমর্টেম ফাইন্ডিংস পাইতে পারি। এখানে অবশ্যই আমরা যে ইয়াগুলা থাকবে, যদি আমরা দেখি যে লাংসের কিছু ফাইন্ডিংস থাকবে এবং স্টমাকের এবং ইন্টেস্টাইনের কিছু ফাইন্ডিংস থাকবে, যেমন ইসোফেগাস, স্টমাক বা ইন্টেস্টাইনগুলো ইরিটেটেড মানে ইনফ্লামড অবস্থায় থাকবে, এবং যেহেতু এখানে হচ্ছে গিয়ে ডেথ হচ্ছে গিয়ে ডিউ টু রেসপিরেটরি ফেলিওর, সেখানে অবশ্যই তোমার অ্যাসফিক্সিয়ার 3টা সাইন, অর্থাৎ কনজেশন, সায়ানোসিস আর পেটিচিয়াল হেমোরেজ এখানে থাকতে পারে। পেটিচিয়াল হেমোরেজ যদিও রুটিনলি পাওয়া যায় না, এখানে হচ্ছে গিয়ে কনজেশন এবং হচ্ছে গিয়ে সায়ানোসিস অবশ্যই পাবা, ঠিক আছে? লাংসের মধ্যে কি পাবো, ওই যে তোমার ইডেমা পাবো, ঠিক আছে? হেমোরেজিক স্পট পাইতেও পারি, নাও পাইতে পারি, বাট কনজেশন অবশ্যই পাবো, ঠিক আছে? আচ্ছা, আর কি হচ্ছে গিয়ে স্টমাক, ইসোফেগাস, ইন্টেস্টাইন হচ্ছে গিয়ে ইনফ্লামড থাকবে। আমরা যদি লাংসকে আর একটু ডিসেক্ট করে দেখি, যে এখানে এলভিলাসের মধ্যে হচ্ছে গিয়ে প্রোটিন রিচ ফ্লুইড বা সেলুলার এক্সুডেট, যে সেলুলার সিক্রেশন সেগুলা থাকবে, এবং এমফাইসেমা বা নিউমোথোরাক্সের ঘটনাও ঘটতে পারে, ঠিক আছে? এই জিনিসগুলো হচ্ছে গিয়ে আমরা একটু জেনে নিলাম। মোটামুটি কেরোসিন অয়েল নিয়ে এর দূরই আমাদের আজকের আলোচনা ছিল। খুব বড় টপিক না, ছোট টপিক, বাট ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট ইন বোথ রিটেন অ্যান্ড ভাইবা। আশা করি তোমরা সবাই ভালোভাবে জিনিসগুলা পড়ে নেবা। তোমাদেরকে আমি একটা কোয়েশ্চেন ব্যাংক হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিয়েছি অলরেডি। ওই কোয়েশ্চেন ব্যাংকটা একটু ভালো করে সলভ করলেই আশা করি যে ওই কেরোসিন অয়েল সম্পর্কে আর কোনো ইয়া থাকবে না, কনফিউশন ইনশাল্লাহ থাকবে না। আচ্ছা, আরেকটা লাস্ট টপিক বলে যাই যাওয়ার আগে, সেটা হচ্ছে গিয়ে ট্রিটমেন্টের মধ্যে যদি বলা হয় যে তুমি সকল ট্রিটমেন্ট মডালিটিসের মধ্যে একটা যদি দিতে চাও, তাহলে কোনটা দিবা ট্রিটমেন্ট? সেটা বলবো হচ্ছে গিয়ে হাইপারবেরিক oxygen therapy বা high flow oxygen therapy, because if you cannot save the lung, you cannot save the person, ঠিক আছে? থ্যাংক ইউ all.